এক দাগ থেকে শুরু করছি। দ্য ফাংশন অফ অয়েল, ফাংশন অফ অয়েল কথাটা নিচে দাগ দাও। ইন এ ট্রান্সফর্মার ইজ টু প্রোভাইড ইনসুলেশন অফ দ্য কুলিং, ইনসুলেশন অ্যান্ড কুলিং, নাকি প্রোটেকশন এগেনস্ট লাইটনিং, না প্রোটেকশন এগেনস্ট শর্ট সার্কিট, নাকি লুব্রিক্যান্ট। দেখো, প্রোটেকশন এগেনস্ট লাইটনিং যেটা লেখা আছে সেটা বিদাগে, বিদাগের পাশে একটা অ্যারো চিহ্ন দিয়ে লিখে রাখো, মানে লাইটনিং অ্যারেস্টারের কাজ ওটা। তাহলে বিদাগের পাশে লাইটনিং অ্যারেস্টার লিখে দাও। কখনো যদি বলে লাইটনিং অ্যারেস্টারের কাজ কি, তাহলে বিদাগ উত্তর হতো। তো এই ফাংশন অফ অয়েল যেহেতু বলেছে, তাহলে এটা সাফিসিয়েন্ট ডাইলেকট্রিক স্ট্রেন্থ প্রোভাইড করবে, মানে ইনসুলেশন প্রপার্টি প্রোভাইড করবে, এবং সঙ্গে সঙ্গে কুলিং প্রপার্টিও প্রোভাইড করবে, যাতে কপার লস এবং আয়রন লস যেটা হচ্ছে সেটা ডিসিপেট হতে পারে। তাহলে এই দাগে সঠিক উত্তর। এই দাগের এক দাগের কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দু দাগ কেটে দাও, দু দাগ আমাদের দরকার নেই। দু দাগ বলছি, সরি 3 দাগ কেটে দাও। দু দাগের কোশ্চেনটা কি বলছে? দ্য এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি কথাটা নিচে দাগ দাও। অফ এ পাওয়ার ট্রান্সফর্মার, পাওয়ার ট্রান্সফর্মার কথাটা নিচে দাগ দাও। ইজ অ্যারাউন্ড ড্যাশ। বই টু বই এটা ভ্যারি করে। আর কে রাজপুতে এটা 98% লেখা আছে, সেজন্য নিচে লিখে রাখো 98%, অ্যারো চিহ্ন দিয়ে লিখে রাখো আর কে রাজপুত। 98 থেকে 95 এই রেঞ্জের ভেতরে কোনো একটা অপশন থাকবে। আর কে রাজপুতে 98% লেখা ছিল, এখানে কোনো 98 রিলেটেড কোনো অপশনও নেই, সেজন্য এটা 95% সব থেকে বেস্ট অ্যান্সার হিসেবে উত্তর হবে। কারণ কি, পাওয়ার ট্রান্সফর্মারটা অনেক বেশি পাওয়ার ইনভলভমেন্ট থাকে, যে কারণে ওর এফিসিয়েন্সিটা হাই করার চেষ্টা করা হয়, যাতে ওভারঅল লসটা কমানো সম্ভব হয়। কারণ অল্প পরিমাণ লসের পার্সেন্টেজ যদি কমানো সম্ভব হয়, সেই পার্সেন্টেজের মূল ইম্প্যাক্টটা অনেক পরিমাণ পাওয়ার সেভিং করা সম্ভব হয় বলে এর এফিসিয়েন্সিটা হাই করার চেষ্টা করা হয়। তাহলে সি দাগ সঠিক উত্তর। 4 দাগের করছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3 কেটে দাও। 4 দাগে কি বলছে? অন 200 kVA ট্রান্সফর্মার, 200 kVA ট্রান্সফর্মার কথাটা নিচে দাগ দাও। হ্যাজ অ্যান আয়রন লসেস অফ 1 কিলোওয়াট, আয়রন লসেস কথাটা নিচে দাগ দাও। অ্যান্ড ফুল লোড কপার লসেস ইজ ইকুয়াল টু 2 কিলোওয়াট, ফুল লোডের কপার লসেস ইজ ইকুয়াল টু 2 কিলোওয়াট কথাটা নিচে দাগ দাও। ইটস লোড কেভিএ করসপন্ডিং টু ম্যাক্সিমাম এফিসিয়েন্সি, ম্যাক্সিমাম এফিসিয়েন্সি কথাটা নিচে দাগ দাও। দেখো, ম্যাক্সিমাম এফিসিয়েন্সির ক্ষেত্রে কপার লস এবং আয়রন লসটা সমান থাকে। তাহলে ম্যাক্সিমাম এফিসিয়েন্সির ক্ষেত্রে কপার লস এবং আয়রন লস সমান থাকে। আর আমার এখানে জানতে চাইছে ইটস লোড কেভিএ করসপন্ডিং টু ম্যাক্সিমাম এফিসিয়েন্সি ইজ ড্যাশ। মনে রাখার একটা জোতা বলে দিচ্ছি, লিখে রাখো আইসিইউ। সেই আইসিইউ থেকে আই ইজ ইকুয়াল টু সি বাই ইউ। এখানে সি আইসিইউ দিয়ে মনে রাখো, সরি, আইসিইউ থেকে মনে রাখতে হবে আই বাই সিইউ। আই হলো আয়রন আর সিইউ হচ্ছে কপার। এইখানে টোটাল জিনিসটা হচ্ছে হোল রুটের ভেতর আয়রন লস বাই কপার লস, আর তার আগে আছে তোমার কেভিএ রেটিংটা লিখতে হবে, বেস কেভিএ যেটা। এগুলো ফর্মুলাটা মনে রাখার, মানে এটা বললাম আমি। এবার এখানে কেভিএ রেটিং কত ছিল? কেভিএ রেটিং ছিল 200 কিন্তু রুট ওভার অফ আয়রন লস কত? 1, আর কপার লস হলো 2। তাহলে 1/2, তাহলে 1/2 এর হোল রুট মানে আলটিমেটলি 1/√2, আর 1/√2 হলো আরএমএস ভ্যালু। আরএমএস ভ্যালুর মান আমরা জানি 0.707। তাহলে এখান থেকে চলে এলো এই অঙ্কটা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে অঙ্ক, এটা যে কোনো পরীক্ষায় আসতে পারে। মনে রাখার নিয়ম, আইসিইউ, আই বাই সিইউ। আই মানে আয়রন, আই ফর আয়রন লস, আর সিইউ ফর কপার লস। আয়রন লস আর কপার লসের এটাকে হোল রুট দিতে হবে, আর গুণ করতে হবে বেস কেভিএ রেটিং দিয়ে। 4 দাগের কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 5 দাগের কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্য ওপেন সার্কিট টেস্ট, ওপেন সার্কিট টেস্ট কথাটা নিচে দাগ দাও। ইন এ ট্রান্সফর্মার গিভস ড্যাশ। দেখ, আমরা জানি শর্ট সার্কিট টেস্টে আমরা কপার লস পাই এবং ওপেন সার্কিট টেস্টে আমরা আয়রন লস পাই। তাহলে সঠিক উত্তর এ দাগ হবে। বি দাগে যেটা কপার লস আছে তার পাশে একটা অ্যারো চিহ্ন দিয়ে লিখে রাখো শর্ট সার্কিট টেস্ট। ফ্রিকশন লস ট্রান্সফর্মারে হয় না, কারণ এখানে কোনো মানে মুভেবল কোনো পার্ট নেই, সেই জন্য। আর টোটাল লসটা যেগুলো হবে না। তাহলে এ দাগ সঠিক উত্তর।
6 দাগের কোশ্চেনটা দেখো, দ্য এফিসিয়েন্সি কথাটা নিচে দাগ দাও, অফ অ্যান অর্ডিনারি ট্রান্সফর্মার ইজ ম্যাক্সিমাম। এফিসিয়েন্সি কথাটা নিচে দাগ দাও আর ম্যাক্সিমাম কথাটা নিচে দাগ দাও when it run at half of full load, নাকি it run at full load, নাকি copper losses are equal to the iron loss। দেখো, যে কোনো ইলেকট্রিক্যাল মেশিনের এফিসিয়েন্সি তখনই ম্যাক্সিমাম হয় যখন কপার লস আর আয়রন লস সমান হয়। তাহলে সঠিক উত্তর সি দাগ। মানে জিনিসটা খানিকটা এরকম, তোমার ডান হাত বা হাত দুটো হাতই যখন সমান কাজ করতে পারবে তখনই তোমার এফিসিয়েন্সিটা ম্যাক্সিমাম হবে, সেরকম। তাহলে 6 দাগের কোশ্চেনটার সঠিক উত্তর হবে সি দাগ, বাকি অপশনগুলো ভুল আছে। 7 দাগের কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দ্য এফিসিয়েন্সি কথাটা নিচে দাগ দাও, অফ ট্রান্সফর্মার ইজ ম্যাক্সিমাম কথাটা নিচে দাগ দাও হোয়েন, একই করছেন কপার লস আর আয়রন লস সমান হতে হবে, সি দাগ সঠিক উত্তর। কপার লসের আরও অনেকগুলো নাম আছে, কপার লসকে ভেরিয়েবল লসও বলে। তাহলে কপার লস বা ভেরিয়েবল লস বা তোমার যে কোনো একটা নাম দিতে পারে। আর আয়রন লসের নাম হলো আয়রন লস বা কনস্ট্যান্ট লস বা ম্যাগনেটিক লস বা হিস্টেরিসিস লস এবং এডি কারেন্ট লসের যোগফল, এরকম যে কোনো নাম দিতে পারে। তাহলে এই ধরনের যে কোনো নাম, দুটো নাম পাশাপাশি থাকতে হবে, তাদের সমান থাকলেই সেটার ম্যাক্সিমাম এফিসিয়েন্সি হয়। তাহলে সি দাগ সঠিক উত্তর। এটা শুধু ট্রান্সফর্মার বলে না, যে কোনো ইলেকট্রিক্যাল মেশিনের ক্ষেত্রে এটা ভ্যালিড। তাহলে সি দাগ সঠিক উত্তর। 8 দাগের কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে ট্রান্সফর্মস কথাটা নিচে দাগ দাও। ট্রান্সফর্ম কথাটার অর্থ হলো রূপান্তর ঘটানো। ট্রান্সফর্ম কথাটা নিচে দাগ দিয়ে সাইডে একটা অ্যারো চিহ্ন দিয়ে লিখে রাখো, রূপান্তর ঘটানো। ট্রান্সফর্মার কিসের রূপান্তর ঘটায়? দেখো, পাওয়ার সেম রেখে ভোল্টেজ এবং কারেন্টের রূপান্তর ঘটায়, সেই জন্য এখানকার অপশন অনুসারে ডি ফর ডগ সঠিক উত্তর। আমরা জানি P = VI, তাহলে V = P/I, তাহলে পাওয়ার সেম থাকলে V ইনভার্সলি প্রপোর্শনাল টু I হয়। আমরা জানি পার টার্নে ভোল্টেজ সেম, টার্ন সংখ্যা বাড়ালে ভোল্টেজ বাড়ে, ভোল্টেজ যতগুণ বাড়ে কারেন্ট ততগুণ কমে। এইভাবে ভোল্টেজ এবং কারেন্টের ভেরিয়েশন করে আলটিমেটলি ভোল্টেজ যতগুণ বাড়লো কারেন্ট ততগুণ কমলো, বা ভোল্টেজ যতগুণ কমলো কারেন্ট ততগুণ বাড়লো, এদের দুজনের গুণফল সমান থাকে। তাহলে রূপান্তর ঘটায় ভোল্টেজ এবং কারেন্টের। কেন এটা করা হয়? আমরা জানি যখন পাওয়ার ট্রান্সমিশন করা হয় তখন লং ডিস্টেন্সের ট্রান্সমিশন করতে হয়। লং ডিস্টেন্সের ট্রান্সমিশন করতে গেলে কপার লসের একটা গল্প থাকে, P = I²R, তাহলে P ডিরেক্টলি প্রপোর্শনাল টু I²। কারেন্টের পরিমাণ যদি কমানো সম্ভব হয় তাহলে স্কয়ার টাইমে কপার লস কমে। এবার কারেন্টের পরিমাণ কমাতে গেলে ভোল্টেজের লেভেল বাড়াতে হয়। তাহলে ট্রান্সমিশন ক্ষেত্রে যত হাই ভোল্টেজে ট্রান্সমিশন করা হয় তত কারেন্টের পরিমাণ কমে, এবং কারেন্টের পরিমাণ যত কমে তার স্কয়ার টাইমে কপার লস কমে। এবং সঙ্গে সঙ্গে আর একটা উপকার পাওয়া যায়, ভলিউম অফ দ্য ট্রান্সমিশন কন্ডাক্টর মেটেরিয়াল ও ভোল্টেজের সঙ্গে স্কয়ার টাইমে কমে, যে কারণে ওভারঅল কপার মেটেরিয়াল আমাকে কম কিনতে হয়, বা যে মেটেরিয়াল দিয়ে আমি ট্রান্সমিশন করছি ট্রান্সমিশনের জন্য কন্ডাক্টর মেটেরিয়াল ছোট লাগে, আর কন্ডাক্টর মেটেরিয়াল কম লাগার কারণে, স্কয়ার টাইমে কম লাগার কারণে ট্রান্সমিশন টাওয়ারের মেকানিক্যাল কনস্ট্রাকশন অনেক কম খরচায় হয়ে যায়, সহজ কথা। সেই জন্য হাই ভোল্টেজ ট্রান্সমিশনের ক্ষেত্রে সুইটেবল, আর যখন ইউজ করা হয় তখন আবার সেই ভোল্টেজটাকে স্টেপ ডাউন করে করে আবার ইউজেবল ভোল্টেজে ব্যবহার করা হয়। তাহলে সঠিক উত্তর ভোল্টেজ অ্যান্ড কারেন্ট হবে, ডি ফর ডগ। এবার অনেকের মনে হতে পারে ট্রান্সফর্মস, অনেক জায়গায় ট্রান্সফর্মকে রূপান্তর ঘটানো না ভেবে ট্রান্সফার কথাটা ভাবে। ট্রান্সফার যদি হতো তাহলে সেক্ষেত্রে কিন্তু পাওয়ার হতো, আর এখানে যেহেতু পাওয়ার রিলেটেড কোনো অপশন নেই সেজন্য এখানে কোনো সমস্যা নেই। কিন্তু আর কে রাজপুতে দেখবে এই জিনিসটা ভুল আছে, ওখানে ট্রান্সফার বলে ট্রান্সফর্ম বলে ট্রান্সফার, এরকম একটা ঝামেলা আছে। 9 দাগের কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফুল লোড কথাটা নিচে দাগ দাও। কপার লস কথাটা নিচে দাগ দাও। অ্যান্ড আয়রন লস কথাটা নিচে দাগ দাও। অফ এ ট্রান্সফর্মার আর 6400 ওয়াট অ্যান্ড 5000 ওয়াট রেসপেক্টিভলি, দ্য কপার লসেস অ্যান্ড আয়রন লসেস এট হাফ লোড কথাটা নিচে দাগ দাও। দেখো, কপার লস হলো ভেরিয়েবল লস, কপার লস লোডের সঙ্গে স্কয়ার টাইমে ভ্যারি করে। তো এইখানে আয়রন লসের পরিমাণ কনস্ট্যান্ট, কারণ আয়রন লস কোনো একটা নির্দিষ্ট ভোল্টেজে আয়রন লস লোডের সঙ্গে স্কয়ার টাইমে ভ্যারি করে। এখানে কপার লসেস অ্যান্ড আয়রন লসেস এট হাফ লোড বলেছে। হাফ লোড বললে আয়রন লস যা ছিল তাই থাকবে। আয়রন লস আগে কত ছিল? আয়রন লস ছিল 5000, তাহলে সেই 5000ই থাকবে।
কিন্তু কপার লস ছিল 6400 ওয়াট, তাহলে 6400 ওয়াট হাফ লোডের ক্ষেত্রে কি হয়ে যাবে, দ্বিগুণ কারেন্ট কমলো, তাহলে 2 দুগুণে 4 গুণ আছে, কপার লস কমলো, তাহলে ছিল 6400 ওয়াট, 4 গুণ কমে গেল, মানে 416 তাহলে 1600 ওয়াট। তাহলে এখানকার অপশন অনুসারে ডি ফর ডগ সঠিক উত্তর হবে 1600 ওয়াট অ্যান্ড 5000 ওয়াট। আয়রন লস সেম থাকবে, কপার লস স্কোয়ার টাইমে কমে যাবে, দ্বিগুণ কমলো, হাফ লোড হলো মানে দ্বিগুণ কমলো, দ্বিগুণ কমলো মানে 2 এর স্কোয়ার, 2 দুগুণে 4 গুণ কমে যাবে, তাহলে সেজন্য ডি ফর ডগ সঠিক উত্তর। 10 দাগের কোশ্চেনটা, এ ট্রান্সফরমার বুশিং ফেলিওর কথাটা নিচে দেখ দাও, অকার ডিউ টু ট্রান্সফরমার ভাইব্রেশনের জন্য বুশিং ফেল হতে পারে। অনেক যদি বেশি পরিমাণ ভাইব্রেশন হয়, ভাইব্রেশনে কোনোরকম বুশিংয়ের গোড়া ফেটে যেতে পারে, তার কারণে ময়েশ্চার অ্যাবজর্ব হতে পারে, বর্ষাকালে বৃষ্টির জল ঢুকতে পারে, তার জন্য ট্রান্সফরমার ফেল করতে পারে। তাহলে 1 দাগের অপশনটা সঠিক আছে। ডাইলেকট্রিক লস মানে হচ্ছে ভেতরে যে ইনসুলেশন আছে তার ইনসুলেটিং প্রপার্টি যদি নষ্ট হয়, তাহলে সেই ক্ষেত্রে লিকেজ কারেন্টের পরিমাণ অনেক বেশি হাই হয়ে যাবে। যদি সেটা মাত্রাতিরিক্ত হাই হয়ে যায়, তাহলে প্রচুর পরিমাণে কপার লস হবে, হিট জেনারেশন হবে, ট্রান্সফরমার পুড়ে যেতে পারে। তাহলে সেজন্য বি দাগও সঠিক আছে, মানে 2 দাগও সঠিক আছে। 3 দাগে কি বলছে, পার্শিয়াল ডিসচার্জ, সবগুলোই সঠিক আছে এখানকার অপশন অনুসারে, সেজন্য এখানকার অপশন অনুসারে সি দাগ সঠিক উত্তর হবে 1, 2 and 3। পরের কোশ্চেনটা দেখো, 11 দাগের কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট। ডেল্টা কথাটা নিচে দাগ দাও। তাহলে এ ডেল্টা কানেক্টেড ট্রান্সফর্মার ইজ কানেক্টেড টু এ ভিভি মানে হচ্ছে ওপেন ডেল্টা কানেক্টেড ট্রান্সফর্মার। দ্য রেশিও অফ VA rating of delta connected transformer and open delta connected transformer and delta connected transformer is dash। ওই ডেল্টা যেখানে লেখা আছে না, মানে থার্ড লাইনে, ওই ডেল্টা কথাটা নিচে দাগ দাও, আর সাইডে একটা অ্যারো চিহ্ন দিয়ে লিখে রাখো সিঙ্গেল ফেজিং। ইন্ডাকশন মোটরের সিঙ্গেল ফেজিং এর ক্ষেত্রে যে জিনিসটা হয়, এখানে ঠিক সেই জিনিসটা হবে। ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে সিঙ্গেল ফেজিং হলে 1/√3 টাইমস পাওয়ার নিয়ে সে চলে। এখানেও সেই একই জিনিস হবে, 1/√3 টাইমস ভেরিয়েশন হবে। 1/√3 মান কত, 1.732। এটা করলে কি হয়, 0.577। এবার পার্সেন্টেজ করতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে 57.7 বা 57.8%। তাহলে সেই টার্মটাই শুধু মুখস্থ রাখতে হবে, এর উত্তর এটাই হবে সবসময়। তাহলে সঠিক উত্তর এখানকার অপশনের সাথে এ দেখ, বুঝতে হবে না, এটা মুখস্থ করে ফেলো। দেখবা এই ওপেন ডেল্টা বলো বা সিঙ্গেল ফেজিং বলো, একই গল্প। ইন্ডাকশন মোটর বলো বা ট্রান্সফরমার বলো, এর উত্তর সবসময় 57.7% আসে। অঙ্ক যত বড়ই হোক না কেন, পরীক্ষা হলে অঙ্ক করতে গেলে তুমি কিন্তু টাইমের সঙ্গে পেরে উঠবে না। তাহলে এটা 57.7, আর সেটা এসছে 1/√3 থেকে। 1/√3 বা 1.732, 1 মানে 1কে 1.732 দিয়ে ভাগ করলে 0.577 বা 0.578 আসে, সেটা পার্সেন্টেজ করলে এই জিনিসটা আসে। তাহলে এ দেখ সঠিক উত্তর। 11 দাগের কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট। 12 দাগের কোশ্চেনটা দেখো, ট্রান্সফরমার আর রেটেড ইন KVA ইনস্টেড অফ কিলোওয়াট। KVA কথাটা নিচে দাগ দাও, ইনস্টেড অফ কিলোওয়াট কথাটা নিচেও দাগ দাও, বিকজ ড্যাশ। এখানে এই কোশ্চেনটা 12 দাগের কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট, এবং এই কোশ্চেনটা ভাইভাতেও আসে। ট্রান্সফরমারের রেটিং কেন কিলোওয়াটে না করে KVA-তে করা হয়? দেখো, ট্রান্সফরমারের রেটিংটা নির্ভর করে ট্রান্সফরমারের লসের উপর। ট্রান্সফরমার 2 রকম লস হয়, আয়রন লস এবং কপার লস। আয়রন লস নির্ভর করে ভোল্টেজের উপর, সেখান থেকে এসছে ভি, এবং কারেন্ট মানে কপার লস নির্ভর করে কারেন্টের উপর, সেখান থেকে এসছে অ্যাম্পিয়ারের এ। তাহলে টোটাল লসটা নির্ভর করে ভোল্ট এবং অ্যাম্পিয়ারের গুণফলের উপরে। বড় ইউনিট বোঝাতে সেটাকে KVA বা MVA দিয়ে প্রকাশ করা হয়। তাহলে সেই জন্য ট্রান্সফরমারের রেটিংটা KVA-তে হয়। তাহলে এখানকার অপশন হিসেবে দেখো, দ্য ট্রান্সফরমার রেটেড KVA ইনস্টেড অফ কিলোওয়াট, সঠিক উত্তর হবে বি ফর বাই টোটাল ট্রান্সফরমার লসেস ডিপেন্ডস অন ভোল্ট অ্যাম্পিয়ার। সেটা আমি বিস্তারিতভাবে বলে দিলাম, যে টোটাল লসটা রেটিংটা নির্ভর করে টোটাল লসের উপরে, এবং এই লস 2 রকমের হয়, আয়রন লস, কপার লস। আয়রন লস নির্ভর করে ভোল্টেজের উপর, সেখান থেকে এসছে ভোল্টেজের ভি, আর কপার লস নির্ভর করে কারেন্টের উপর, সেখান থেকে এসছে কারেন্টের অ্যাম্পিয়ারের এ। টোটাল লসটা ভোল্ট আর অ্যাম্পিয়ারের উপর নির্ভর করে, সেজন্য ভোল্ট অ্যাম্পিয়ার দিয়ে রেটিং হয়, এবং এই ইউনিটটা বড় হওয়ার কারণে কিলো ভোল্ট অ্যাম্পিয়ার বা KVA, বা আরও বড় বোঝাতে পাওয়ার ট্রান্সফারের ক্ষেত্রে MVA বা মেগা ভোল্ট অ্যাম্পিয়ারের রেটিংটা প্রকাশ করা হয়। তাহলে বি ফর বাই সঠিক উত্তর। বাকি অপশনগুলো পড়ে দেখো, ভুল আছে। 13 দাগের কোশ্চেনে ভেরি ইম্পর্টেন্ট। এ ট্রান্সফরমার
হ্যাজ নেগেটিভ ভোল্টেজ রেগুলেশন। নেগেটিভ ভোল্টেজ রেগুলেশন কথাটা নিচে দাগ দাও। হোয়েন ইটস লোড পাওয়ার ফ্যাক্টর ইজ ড্যাশ। লোড পাওয়ার ফ্যাক্টর কথাটা নিচে দাগ দাও। দেখো ভোল্টেজ রেগুলেশন কাকে বলে সেটা আগে বুঝতে হবে। ভোল্টেজ রেগুলেশন হলো নো লোড মাইনাস ফুল লোড বাই ফুল লোড। নো লোড এবং ফুল লোডের ভেতর যে ভোল্টেজের ভেরিয়েশন সেটাকেই রেগুলেশন বলে। এবার রেগুলেশনের ক্ষেত্রে গল্প হলো 3 রকমের লোড হয়, ক্যাপাসিটিভ, ইন্ডাকটিভ আর রেজিস্টিভ। রেজিস্টিভের ক্ষেত্রে ভি ইজ ইকুয়াল টু আই আর, তাহলে ভি ডিরেক্ট প্রপোর্শনাল টু আর। এই রেজিস্টিভের কারণে ভোল্টেজ ড্রপ হয়, কিন্তু এই ড্রপের হারটা খুব কম, তাহলে লেস ড্রপ হয়। ইন্ডাকটিভে এই ড্রপের পরিমাণটা হাই হয়, হাই ড্রপ। আর ক্যাপাসিটির ক্ষেত্রে এটা হাই হয়, হাই ড্রপ না, এটা ইনক্রিজ হয়। এবার ইনক্রিজ যে হয় সেটা আমরা কোথা থেকে মনে রাখবো? মনে রাখার নিয়ম বলছি, কেন হয় এটা অত জানতে হবে না। ফ্রেন্টি এফেক্ট আর ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে আমরা খুবই পড়ি। ফ্রেন্টি এফেক্টের সংজ্ঞা থেকেই আমরা পাবো যে লং ডিস্টেন্সে বা মিডিয়াম ডিস্টেন্সে নো লোড বা লাইট লোডে কোনো ট্রান্সমিশন সিস্টেমের সেন্ডিং এন্ড থেকে রিসিভিং এন্ডের ভোল্টেজ ক্যাপাসিটিভ এফেক্টের কারণে যদি হাই হয়ে যায় তখন তাকে ফ্রেন্টি এফেক্ট বলে। তাহলে ক্যাপাসিটিভ এফেক্টই হলো দায়ী ভোল্টেজটাকে বাড়ানোর জন্য। সেখান থেকেই মনে রাখবে যে ক্যাপাসিটিভ সবসময় ট্রান্সমিশন লাইন বলো বা ট্রান্সফর্মার বলো ভোল্টেজ বাড়ায়। তাহলে এ ভোল্টেজ বাড়ায়, এ ভোল্টেজ কমায় অনেক বেশি হারে, আর এই রেজিস্টিভ ভোল্টেজ কমায় কিন্তু অনেক কম হয়। এসে 3টে জিনিস মনে রাখো। এবার আমাকে কি বলেছে? রেগুলেশন, নেগেটিভ ভোল্টেজ রেগুলেশন। তাহলে রেগুলেশনটা কি? রেগুলেশনটা হলো ভোল্টেজ নো লোড মাইনাস ভোল্টেজ ফুল লোড বাই ভোল্টেজ ফুল লোড। এবার নিচেরটা তোমার মনে রাখতে হবে না, নো লোড আর ফুল লোডের ভোল্টেজের ভেরিয়েশন, সেটাকেই তুমি রেগুলেশন ভাবো। এবার ক্যাপাসিটিভ ভোল্টেজটাকে কি করবে? ক্যাপাসিটিভ ভোল্টেজটাকে নো লোডের তুলনায় ফুল লোডে হাই করে দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু তোমাকে কিন্তু রেজিস্ট্যান্সকে ফেস করতেই হবে, কারণ তারের একটা রেজিস্ট্যান্স আছেই। তাহলে তারের রেজিস্ট্যান্স মনে করো সেন্ডিং মানে নো লোডে ভোল্টেজ ছিল 100, রেজিস্টিভ লসের কারণে 100 থেকে বোঝার জন্য বলছি 2 নেগেটিভ হয়ে গেল, তাহলে ভোল্টেজ হলো 98। ক্যাপাসিটিভ এফেক্ট এতটাই হলো যে ভোল্টেজটাকে এক পরিমাণ বাড়াতে পারলো। তাহলে ফুল লোডে ভোল্টেজটা কত হলো? 99। তাহলে নো লোডে 100, ফুল লোডে 99। তাহলে রেগুলেশনটা কি হলো? 99 বিয়োগ 99 বলছি 100 বিয়োগ 99। তাহলে এই রেগুলেশনটা কি হলো? প্লাস 1%। তাহলে এই পজিটিভ রেগুলেশন হলো। ক্যাপাসিটিভ এফেক্ট এরকম হলো যে ভোল্টেজটাকে 2 পরিমাণ বাড়ালো, রেজিস্টিভ তো 2 ড্রপ করে দিয়েছে, 98 হলো, ক্যাপাসিটিভ ততটাই আছে যে ওই 2 পরিমাণই বাড়িয়ে দিতে পারে। তাহলে এটার ভোল্টেজটা 100 হলো। তাহলে নো লোডে 100, ফুল লোডেও 100, 100 মাইনাস 100 সমান সমান 0% রেগুলেশন করে দিল। ক্যাপাসিটিভ এফেক্টটা একটু বেশি, মনে করো নো রেজিস্টিভ ড্রপের কারণে 2 ভোল্ট ড্রপ হলো, 98 হয়ে গেল, আরও 5 ভোল্ট পরিমাণ ভোল্টেজ বাড়িয়ে দিল। ক্যাপাসিটিভ এফেক্ট একটু বেশি, সেক্ষেত্রে আমি ভোল্টেজ কত পাবো? 103। তাহলে নো লোডে ভোল্টেজ কত? 100, 100 বিয়োগ 103 হলে তাহলে -3% রেগুলেশন। তাহলে এখানে পজিটিভ, নেগেটিভ এবং জিরো রেগুলেশন, 3 রকম রেগুলেশনই সম্ভব। কোথায়? ক্যাপাসিটিভ লোড বা লিডিং পাওয়ার ফ্যাক্টর। আর ক্যাপাসিটি মানে ক্যাপাসিটিভ লোড লিখতেই হবে। তাহলে ক্যাপাসিটিভ লোডের ক্ষেত্রে আমরা কি পাবো? ক্যাপাসিটিভ লোড মানেই হলো লিডিং পাওয়ার ফ্যাক্টর। ইন্ডাকটিভ মানেই ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। এর ধর্ম কি? সবসময় ভোল্টেজটাকে কমানো। তাহলে 100 রেজিস্টিভ 2 কমালো, আরো মনে করে 3 কমিয়ে দিল, তাহলে 5 কমে গেল, তাহলে 95 হয়ে গেল। তাহলে নো লোডে 100, ফুল লোডে অবশ্যই কম। এই উদাহরণ অনুসারে 95, তাহলে রেগুলেশন কত হলো? +5%।
তাহলে রেগুলেশন ইন্ডাকটিভে কি হয়, অবশ্যই পজিটিভ হয় এবং তার মানটা ক্যাপাসিটিভ এবং রেজিস্টিভ লোডের তুলনায় বেশি হয়, পার্সেন্টেজের মানটা। এবার চলে আসো রেজিস্টিভ। রেজিস্টিভ এইখানেই সীমাবদ্ধ। তাহলে নো লোডে 100, ফুল লোডে 98, তাহলে রেগুলেশন কত হলো +2%। তাহলে ইন্ডাকটিভ এবং রেজিস্টিভ লোড সবসময় পজিটিভ রেগুলেশন দেবে, ক্যাপাসিটিভ লোড পজিটিভ, নেগেটিভ এবং 0 3 রকম রেগুলেশন দেবে। অ্যাজ পার ক্যাপাসিটিভ এফেক্টটা কতটুকু কত বড় তার উপর নির্ভর করবে ওটা। তাহলে সব থেকে বেশি রেগুলেশন কে দিতে পারে, রেগুলেশনের মান সব থেকে বেশি, মানে সব থেকে বেশি মান কত 5%। তাহলে সব থেকে বেশি রেগুলেশন দেয় ইন্ডাকটিভ। আর সব থেকে রেগুলেশন কম দিতে পারে কে, দেখো -3 সব থেকে কম, তাহলে সেটা দিতে পারে ক্যাপাসিটিভ বা লিডিং পাওয়ার ফ্যাক্টর। তাহলে ক্যাপাসিটিভ বা লিডিং পাওয়ার ফ্যাক্টরের সব থেকে কম রেগুলেশন হতে পারে আর সব থেকে বেশি রেগুলেশন হতে পারে ইন্ডাকটিভ লোড বা লিডিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে। আর রেজিস্টিভ হলো এই ভেরিয়েশনটা সব থেকে কম হয়, কারণ শুধুমাত্র মানে কম হয় বলছি, মানে শুধুমাত্র রেজিস্টিভ ড্রপ করে। এইবার ইন্ডাকটিভ লোড, ক্যাপাসিটিভ লোড বা লিডিং পাওয়ার ফ্যাক্টরে 0 রেগুলেশনও সম্ভব। এই 0টা একমাত্র ক্যাপাসিটিভেই সম্ভব, কারণ কি রেজিস্টিভ লসের কারণে আমার ড্রপ হবেই, সেই ড্রপটাকে আমি যদি বাড়াতে না পারি তো কখনোই 0 বা নেগেটিভ পৌঁছাবে না। তাহলে 0 বা নেগেটিভ সব এই ক্যাপাসিটিভ লোড বা লিডিং পাওয়ার ফ্যাক্টরের জন্য সংরক্ষিত, ওখানে জেনারেল করা ঢুকবে না, ওখানকার জন্য ওই আছে। তাহলে এবার কোশ্চেনে চলে আসো, এই ট্রান্সফর্মার হ্যাজ নেগেটিভ ভোল্টেজ রেগুলেশন। নেগেটিভ ভোল্টেজ রেগুলেশন একমাত্র কোথায় হয়, লিডিং পাওয়ার ফ্যাক্টর বা ক্যাপাসিটিভ লোডের ক্ষেত্রে। তাহলে সেই জন্য B4 সঠিক উত্তর, কারণ কি রেজিস্টিভ ড্রপ আমার হবেই, সেই ড্রপকে আমি রিকভারি করে যদি ভোল্টেজ বাড়ানোর ক্ষমতা নো লোড থেকে ফুল লোড আমি বাড়াতে পারি, তখনই একমাত্র নেগেটিভ ভোল্টেজ রেগুলেশন সম্ভব, আর যেটা লিডিং পাওয়ার ফ্যাক্টর বা ক্যাপাসিটিভ লোড ছাড়া সম্ভব না। সেই জন্য এখানকার অপশন অবশ্যই B4 সঠিক উত্তর হবে, যে যেভাবেই ব্যাখ্যা করুক না কেন। আর মনে রাখার জন্য এই মানে কোশ্চেনের পাশে কোথাও লিখে রাখো ফ্রেন্টি এফেক্ট, তাহলে মনে থাকবে বেশি, কারণ ক্যাপাসিটিভ এফেক্ট বা লিডিং পাওয়ার ফ্যাক্টরই এই ফ্রেন্টি এফেক্টের জন্য দায়ী। আর ট্রান্সফর্মার ক্ষেত্রে ঠিক সেম লজিকেই ওটা মুখস্থ রাখতে পারবে। সেই জন্য B4 এখানকার অপশন অনুসারে সঠিক উত্তর স্ল্যাশ দিয়ে লিখে রাখো ক্যাপাসিটিভ লোড, মানে যাই লিডিং পাওয়ার ফ্যাক্টর তাই ক্যাপাসিটিভ লোড, সেই জন্য ওটা মনে রাখো। 14 দাগের কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রেগুলেশন। রেগুলেশন কথাটা নিচে দাগ দাও, অফ এ ট্রান্সফর্মার ইজ নেগেটিভ। নেগেটিভ কথাটা নিচে দাগ দাও, হোয়েন দ্য লোড ইজ ড্যাশ, পিওরলি রেজিস্টিভ, পিওরলি ইন্ডাকটিভ, নাকি ক্যাপাসিটিভ, নাকি রেগুলেশন ক্যান নেভার বি নেগেটিভ। দেখো, দ্য রেগুলেশন অফ এ ট্রান্সফর্মার ইজ নেগেটিভ। নেগেটিভ এইখানকার অপশন নেগেটিভ হতে পারে কে, এই যে -3 কোথায় হতে পারে, ক্যাপাসিটিভ লোড বা লিডিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে একমাত্র হতে পারে, কারণ রেজিস্টিভ লসের কারণে নো লোড থেকে ফুল লোডে অবশ্যই ভোল্টেজ কমবে, আর সেই ভোল্টেজটাকে যদি তুমি বাড়াতে না পারো এই ভেরিয়েশনটা কখনোই নেগেটিভ হওয়া সম্ভব না। তাহলে সেই বাড়ানোর ক্ষমতা, ভোল্টেজ বাড়ানোর ক্ষমতা একমাত্র ক্যাপাসিটিভ লোড বা লিডিং পাওয়ার ফ্যাক্টরে আছে। সেই জন্য সঠিক উত্তর এখানকার অপশন অনুসারে সিধা ক্যাপাসিটিভ হবে। তাহলে সিধা উত্তর হলো স্ল্যাশ দিয়ে লিখে রাখো লিডিং, কারণ ক্যাপাসিটিভ লোডও থাকতে পারে আবার লিডিং পাওয়ার ফ্যাক্টরও থাকতে পারে। সেই জন্য সঠিক উত্তর এখানকার অপশন অনুসারে সিধা। 14 দাগও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 15 দাগের কোশ্চেনটা কি বলেছে, ইন কেস অফ অটো ট্রান্সফর্মার্স কথাটা নিচে দাগ দাও, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টের কারেক্ট কথাটা নিচে দাগ দাও। অটো ট্রান্সফর্মারের ক্ষেত্রে কোন বক্তব্যটা সঠিক আছে। এক দাগে কি বলছে, অ্যান অটো ট্রান্সফর্মার রিকোয়ার্স লেস কপার অ্যাজ কম্পেয়ার টু এ কনভেনশনাল 2 ওয়াইন্ডিং ট্রান্সফর্মার অফ দ্য সেম ক্যাপাসিটি। হ্যাঁ, সেম ক্যাপাসিটিতে অটো ট্রান্সফর্মার কনভেনশনাল 2 ওয়াইন্ডিং ট্রান্সফর্মারের তুলনায় কম পরিমাণ কপার লাগে এবং সেটা আপ টু 50% পর্যন্ত কপার সেভিং করা সম্ভব হয়। সেই জন্য এক দাগের অপশনের পাশে একটা আলোচনা দিয়ে লিখে রাখো আপ টু 50%, মানে আপ টু 50% কপার সেভিং সর্বোচ্চ এর দ্বারা সম্ভব। ট্রান্সলেশন অনুসারে সেই জিনিসটা হয়। তাহলে এক দাগ সঠিক আছে। 2 দাগে কি বলছে, অ্যান অটো ট্রান্সফর্মার প্রোভাইডস ইনসুলেশন বিটুইন আইসোলেশন কথাটা নিচে দাগ দাও, আইসোলেশন বিটুইন দ্য প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ওয়াইন্ডিং। না, কোনো আইসোলেশন থাকে না। অটো ট্রান্সফর্মার প্রাইমারি এবং সেকেন্ডারি ম্যাগনেটিক্যালি এবং ইলেকট্রিক্যালি দুটোভাবেই কানেক্টেড থাকে। সেজন্য এটা আইসোলেশন বলেছে, যেটা মানে ডিসকানেক্টেড থাকে সেই কথাটা ভুল আছে। 2 ওয়াইন্ডিং ট্রান্সফর্মারের ক্ষেত্রে ম্যাগনেটিক্যালি কাপেল থাকে, ইলেকট্রিক্যালি আইসোলেটেড থাকে, কিন্তু অটো ট্রান্সফর্মারের ক্ষেত্রে ম্যাগনেটিক্যালি এবং ইলেকট্রিক্যালি দুটো একই সঙ্গে কানেক্টেড থাকে। সেই জন্য 2 দাগের অপশনটা ভুল আছে, ওই আইসোলেশন কথাটা বলেছে ওই কথাটা ভুল।
তিন দাগের কোশ্চেনটা দেখো, অ্যান অটো ট্রান্সফর্মার হ্যাজ লেস লিকেজ রিঅ্যাক্টেন্স। লেস লিকেজ রিঅ্যাক্টেন্স কথাটা নিচে দাগ দাও অ্যাজ কম্পেয়ার টু দ্য কনভেনশনাল টু ওয়াইন্ডিং ট্রান্সফর্মার অফ দ্য সেম ক্যাপাসিটি। না, এই বক্তব্যটাও না সঠিক আছে। অটো ট্রান্সফর্মারের লেস লিকেজ রিঅ্যাক্টেন্স কেন হয়? লিকেজ রিঅ্যাক্টেন্সের জন্য দায়ী হলো ইন্ডাকটেন্স, রিলাক্টেন্স। এবার এই অটো ট্রান্সফর্মারের ক্ষেত্রে যেহেতু একটাই লিম্বে ওয়াইন্ডিং পাকানো থাকে, যেখানেই ফ্লাক্স তৈরি হচ্ছে সেখান থেকেই ফ্লাক্সটা আবার লিঙ্ক হওয়ার প্রভিশন আছে, যে কারণে এখানে লিকেজ রিঅ্যাকটেন্সটা কম হয়। টু ওয়াইন্ডিং কনভেনশনাল ট্রান্সফর্মারের ক্ষেত্রে দেখো, এইখানে একটা ওয়াইন্ডিং, এখানে একটা ওয়াইন্ডিং, ফ্লাক্স এইখানে তৈরি হলো, সেই ফ্লাক্সটা এখানে যেতে হয়, এর মাঝখান থেকে কিছু লিকেজ হয়ে যায়, এখান থেকে কিছু লিকেজ হয় এই ফ্লাক্সটা যাওয়ার পথে। কিন্তু কনভেনশনাল টু ওয়াইন্ডিং ট্রান্সফর্মারের জায়গায় যদি অটো ট্রান্সফর্মার করা হয়, একটাই ওয়াইন্ডিং যেখানেই তৈরি হচ্ছে, এখানে ধরো V1, এইদিকে V2, তাহলে এখানে লিকেজ হওয়ার প্রভিশন কম থাকে, কারণ এখানে একটাই লিম্ব সেখানেই তৈরি হচ্ছে, যেখানেই কারখানা সেখানেই যদি প্রোডাকশন বিক্রি হয়ে যায়, তাহলে তোমাকে ট্রান্সপোর্টেশন কস্ট যেমন কম হয়, তার জন্য খরচা কম হয়, এখানে তেমন লিকেজ ফ্লাক্স বেশি, এখানে কম, যেহেতু এখানে একটাই লিম্ব। তাহলে সেই জন্য লিকেজ রিঅ্যাকটেন্সটাও অটো ট্রান্সফর্মারের ক্ষেত্রে কম, সেই জন্য তিন দাগের বক্তব্যটাও সঠিক আছে। তাহলে সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার। কারেক্ট অ্যান্সার কথাটা নিচে দাগ দাও ইউজিং দ্য কোডস গিভেন বিলো। তাহলে সঠিক উত্তর এখানকার অপশন হিসেবে সি দাগ 1 and 3। 16 দাগের কোশ্চেনটা দেখো, এই ট্রান্সফর্মার চুজ ডিসি টু এসি নাকি চুজ এসি টু ডিসি, নাকি স্টেপস আপস অর ডাউন ডিসি ভোল্টেজ অ্যান্ড কারেন্ট, নাকি স্টেপস আপ অর ডাউন এসি ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। দেখো সঠিক উত্তর এখানকার অপশন অনুসারে ডি ফর ডগ, কারণ ট্রান্সফর্মার আমরা জানি E = -n d∅dt। ট্রান্সফর্মারে d∅dt না থাকলে ট্রান্সফর্মার কখনোই কাজ করবে না। d∅dt টা কি? রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স। ট্রান্সফর্মারে যদি ডিসি লাগানো হয়, ডিসি লাগানো হলে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স 0 হয়ে যায় বলে ইনডিউসড ইএমএফটা 0 হয়ে যায়, যে কারণে ট্রান্সফর্মারের প্রাইমারিতে যদি ডিসি পাওয়ার ফ্লো করানো হয়, তাহলে সেক্ষেত্রে ওটা শর্ট সার্কিট কারেন্ট ফ্লো করবে, কারণ সেটা সেকেন্ডারিতে যে ইনডিউসড হয় না, আর ব্যাক ইএমএফ আকারে সেটাকে বাধা দিতে পারে না বলে ট্রান্সফর্মারের প্রাইমারিটা হিউজ অ্যামাউন্ট অফ হিট জেনারেশন হবে, এবং যদি সেই হিটটা উইদিন লিমিটে না থাকে, তাহলে সেক্ষেত্রে ট্রান্সফর্মারের প্রাইমারিটা পুড়ে যাবে। তাহলে এই ট্রান্সফর্মার স্টেপ আপ আর ডাউন এসি ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। সঠিক উত্তর এখানকার অপশন অনুসারে ডি ফর ডগ, বাকি অপশনগুলো ভুল আছে। ডিসি কখনোই সেটা হবে না। 17 দাগের কোশ্চেনটা কেটে দাও। 18 দাগের কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্য কোর অফ এ ট্রান্সফর্মার ইজ ল্যামিনেটেড। ল্যামিনেটেড কথাটা নিচে দাগ দাও শীট টু রিডিউস ড্যাশ। দেখো যেখানেই লেমিনেশন সেখানেই এডি কারেন্ট লস, যেখানেই এডি কারেন্ট লস সেখানেই ল্যামিনেশন, দুজন দুজনের পরিপূরক। তাহলে সঠিক উত্তর এখানকার অপশন অনুসারে বি ফর বয়, মানে দুজন হচ্ছে রাম লক্ষণের মতন ব্যাপার, লেমিনেশন আর এডি কারেন্ট লস। 9 দাগের কোশ্চেনটা কেটে দাও। 19 দাগের কোশ্চেনটা কেটে দাও। এটা পিএসসি টিএসসি এইসব ধরনের পরীক্ষায় লাগবে, নর্মাল অন্য কোনো পরীক্ষায় লাগে না। 22 দাগের কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্য রেটিং। রেটিং কথাটা নিচে দাগ দাও। অফ এ ট্রান্সফর্মার মে বি এক্সপ্রেসড ইন ড্যাশ। রেটিংটা কি দিয়ে প্রকাশ করা হয়? দেখো ট্রান্সফর্মারের রেটিংটা নির্ভর করে ট্রান্সফর্মারের লসের উপর। ট্রান্সফর্মার দু ধরনের লস হয়, আয়রন লস, কপার লস। আয়রন লস নির্ভর করে ভোল্টেজের উপর, সেখান থেকে এসছে ভি। কপার লস নির্ভর করে কারেন্টের উপর, সেই কারেন্টের অ্যাম্পিয়ার থেকে এসছে ইয়ে। তাহলে টোটাল লস নির্ভর করে ভোল্ট অ্যাম্পিয়ার বা ভি এর উপরে। বড় ইউনিট বোঝাতে সেটা কিলো ভোল্ট বা কেভিএ তে প্রকাশ করা হয়। তাহলে সঠিক উত্তর এখানকার অপশন অনুসারে সি দাগ। ভাইবা তো এই কোশ্চেনটা পড়ে। 21 দাগের কোশ্চেনটা দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট। নট কথাটা নিচে দাগ দাও। এ পার্ট অফ ট্রান্সফর্মার ইনস্টলেশন। ট্রান্সফর্মার ইনস্টলেশন কথাটা নিচে দাগ দাও। কনজারভেটর। হ্যাঁ, কনজারভেটর ট্রান্সফর্মারের একটা ইনস্টলেশন পার্ট, কারণ ট্রান্সফর্মার যখন লোড বেড়ে যায় তখন কপার লস বেড়ে যায়, কপার লস বেড়ে গেলে হিট জেনারেশন বেড়ে যায়, সেই হিট জেনারেশন বেড়ে গেলে তেলের আয়তন বেড়ে যায়, তখন এই কনজারভেটর ট্যাঙ্কের ভেতরে অতিরিক্ত আয়তনের তেলটা জমা থাকে, এবং পরবর্তীকালে যখন লোড কমে যায় তখন কপার লস কমে যায়, কপার লস কমে গেলে হিট জেনারেশন কমে যায়, হিট জেনারেশন কমে গেলে তেলের আয়তন কমে যায়, তখন মেইন ট্যাঙ্কে কনজারভেটর ট্যাঙ্ক থেকেই তেলটা আসে, এবং মেইন ট্যাঙ্কটা সবসময় তেলে পরিপূর্ণ থাকে। তেলে যদি পরিপূর্ণ না থাকতো, তাহলে তেলের জায়গায় যদি হাওয়া ঢুকে যেত, তাহলে লিম্ব টু লিম্বের ভেতর যে ওয়াইন্ডিংগুলো আছে, সেই ওয়াইন্ডিংগুলোর ডাইলেকট্রিক স্ট্রেংথ এয়ারের চলে আসতো। এয়ারের ডাইলেকট্রিক স্ট্রেংথ যেহেতু অয়েলের তুলনায় কম, সেক্ষেত্রে লিকেজ কারেন্টের পরিমাণ অনেক হাই হয়ে যেত, ফলে ট্রান্সফর্মারটা পুড়ে যেত বা যাওয়ার সম্ভাবনা থাকতো। সেই জন্য কনজারভেটর ট্যাঙ্ক যেন সবসময় তেলে পরিপূর্ণ থাকে,
সেটা কনফার্ম করার জন্যই মানে কনজারভেটর ট্যাঙ্ক ব্যবহার করা হয়। তাহলে এটা ট্রান্সফারের একটা পার্ট বলে ওটা উত্তর হলো না ব্রিদার। কনজারভেটর ট্যাঙ্কে যখন তেলের আয়তন এবং আয়তন সংকোচন বা প্রসারণ হবে, তখন কনজারভেটর ট্যাঙ্কের ভেতরের যে হাওয়াটা ছিল সেটা বাইরে বের হবে বা ঢুকবে। সেইখানে হাওয়া বের হওয়া বা ঢোকার যে প্রভিশন, সেইখানে ময়েশ্চার যাতে হাওয়া ঢোকার সময় ঢুকতে না পারে সেজন্য একটা সিলিকা জেলের কৌটো ঝালানো থাকে এবং একটা ছিদ্র করা থাকে। তাহলে ওই ব্রিদার ট্রান্সফর্মারেরই পার্ট। ব্রিদারের কাজ কি? ময়েশ্চারটাকে অ্যাবজর্ব করে ট্রান্সফর্মারের ডাইলেকট্রিক রেজিস্ট্যান্স ফল হতে বাধা দেওয়া। তাহলে ওটাও একটা ট্রান্সফর্মারের পার্ট বলে উত্তর হলো না বুকজ রিলে। বুকজ রিলেটা বড় বড় ট্রান্সফর্মারের ইন্টারনাল মেজর ফল্ট প্রোটেকশনের জন্য এবং অ্যালার্মের জন্য ব্যবহার করা হয়। তাহলে এটাও যে কোনো বড় সাইজের ট্রান্সফর্মারের ক্ষেত্রে এটা একটা ট্রান্সফর্মারের পার্ট। অ্যাজ পার আর কে রাজপুত 750 কেভিএ এবং অ্যাজ পার ভি কে মেহতা 500 কেভিএ বা তার বড় সাইজের ট্রান্সফর্মারে বুকজ রিলেটা ব্যবহার করা হয়। দুটো বইয়ের কোনটা কি আমার ভুলে গেছে এই মুহূর্তে। একটা 750 আর একটা বইতে 750 লেখা আছে। তাহলে ওটা একটা পার্ট। ডিফার ডগে কি বলছে? এক্সাইটেশন। এক্সাইটেশনটা সিনক্রোনাস মেশিনের একটা পার্ট, সেজন্য এটা ট্রান্সফর্মারের কোনো পার্ট না বলে ডিফার ডগ সঠিক উত্তর হবে। এক্সাইটেশন যেখানে লেখা আছে তার পাশে একটা অ্যারো চিহ্ন দিয়ে লিখে রাখো সিনক্রোনাস মেশিন। 22 দাগের কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যান আইডিয়াল ট্রান্সফর্মার। আইডিয়াল ট্রান্সফর্মার কথাটা নিচে দাগ দাও। ইজ অন হুইচ হ্যাজ নো লসেস অ্যান্ড ম্যাগনেটিক লিকেজ, নাকি লসেস বাট নো ম্যাগনেটিক লিকেজ, নাকি ইন্টারলিভিং প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ওয়াইন্ডিং, নাকি কমন কোর ফর প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ওয়াইন্ডিং। দেখো আইডিয়াল ট্রান্সফর্মার তাকেই বলে যেটাকে লস ফ্রি, মানে পি ইজিক্যাল টু ভিআই। তাহলে ভি ইজিক্যাল টু পি বাই আই। পাওয়ার সেম, ভোল্টেজের কারেন্টের শুধু টার্ন রেশিও অনুসারে ভেরিয়েশন হবে। পার টার্নে ভোল্টেজ সেম, টার্ন সংখ্যা বাড়ালে ভোল্টেজ বাড়বে, কারেন্ট কমবে, এবং টার্ন সংখ্যা কমালে ভোল্টেজ কমবে, কারেন্ট বাড়বে। কোনো রকম লসেস, কোনো লিকেজ ফ্লাক্স, কোনো কিছু নেই, কোনো ম্যাগনেটিক লিকেজ হয় না, রিল্যাক্টেন্স জিরো। সেই ট্রান্সফর্মারকেই আইডিয়াল ট্রান্সফর্মার বলে। তাহলে সঠিক উত্তর এইখানকার অপশন অনুসারে এ দাগ, নো লসেস অ্যান্ড ম্যাগনেটিক লিকেজ। তাহলে এ দাগ সঠিক উত্তর। 23 দাগের কোশ্চেনটা দেখো, হুইচ উইল বি দ্য এফেক্ট অফ হিস্টেসিস লস। হিস্টেসিস লস কথাটা নিচে দাগ দাও। অফ এ ট্রান্সফর্মার ইফ দ্য আয়রন কোর ইজ রিপ্লেসড। আয়রন কোর ইজ রিপ্লেসড কথাটা নিচে দাগ দাও উইথ অ্যান এয়ার কোর। এয়ার কোর কথাটা নিচে দাগ দাও। দেখো আয়রন কোর হলো লো রিল্যাক্টেন্স পার। আয়রন কোরের পরিবর্তে যখন এয়ার কোর করে দেওয়া হবে তখন রিল্যাক্টেন্স অনেক হাই হয়ে যাবে। রিল্যাক্টেন্স অনেক হাই হয়ে যাওয়ার কারণে ম্যাগনেটিক ফ্লাক্স যাওয়ার পথের বাধা অনেক বেড়ে যাবে, ফলে লিকেজ ফ্লাক্সের পরিমাণ অনেক বেড়ে যাবে। কিন্তু আয়রন না থাকার কারণে আয়রন লস বলে কোনো প্রশ্ন থাকবে না। তাহলে এখানে কি বলছে? হুইচ অফ দ্য এফেক্ট অফ হিস্টেসিস লসেস। হিস্টেসিস লস, এডিকাইন লস, এটা আয়রন লসেরই একটা পোর্শন। তাহলে হিস্টেসিস, আয়রনই নেই, আয়রন লস কোথা থেকে আসবে? তাহলে সেই জন্য ইট উইল রিডিউস টু জিরো। তাহলে সঠিক উত্তর এখানকার অপশন হিসেবে বি ফর বাই। এই হিস্টেসিস লস এবং এডিকারেন্ট লস ম্যাগনেটিক ইনার্শিয়ার কারণেই হয়, যে কারণে এটা থাকবে না, কারণ আয়রন পোর্শনটা এখান থেকে রিলিজ করে দেওয়া হয়েছে। তার মানে লস কমলে তো এফেক্টিভ এফিসিয়েন্সিটা হাই হয়, এখানে কিন্তু এফেক্টিভ এফিসিয়েন্সি হাই হবে না। এখানে হিস্টেসিস এবং এডিকারেন্ট লস আমরা এলিমিনেট করতে পারলেও লিকেজ ফ্লাক্সের পরিমাণ ভয়ঙ্কর রকম হাই হবে, ফলে ম্যাগনেটিক রিল্যাক্টেন্স হাই হওয়ার কারণে, লিকেজ ফ্লাক্স হাই হওয়ার কারণে তোমার এফেক্টিভ ফ্লাক্সের পরিমাণ কমে যাবে, ফলে লস আরও বেড়ে যাবে। তাহলে সঠিক উত্তর এখানকার অপশন বি ফর বয়। বাকি অপশনগুলো ভুল আছে। 24 দাগের কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হু ইজ পার্ট অফ ট্রান্সফর্মার ইজ সাবজেক্টেড টু ম্যাক্সিমাম হিটিং। ম্যাক্সিমাম হিটিং কথাটা নিচে দাগ দাও। কোন পার্টটা ট্রান্সফর্মারের সর্বোচ্চ গরম অবস্থায় থাকে? ফ্রেম, কোর, নাকি ওয়াইন্ডিং, নাকি অয়েল? দেখো কোরটা গরম হয়, কিন্তু আয়রন লসটা যেহেতু সবসময় হয়, ট্রান্সফর্মারের ক্ষেত্রে সবসময় চেষ্টা করা হয় আয়রন লসটা যেন কমানো সম্ভব হয়। আয়রন লস কমানো সম্ভব হলে, যেহেতু 24 ঘন্টা ধরে যতক্ষণ পর্যন্ত ওকে এনার্জাইজ করে রাখা হয় ততক্ষণ পর্যন্ত ওই লস হয়, সেই কারণে কোর লসটা কম করার চেষ্টা করা হয়। আরেকটা জিনিস, সেটা হলো কোরটা তৈরি করা হয় সেকশনালাইজিং অ্যান্ড ইন্টারলিপিং, মানে পাতলা পাতলা শীট এবং মাঝখানে সরু সরু গ্যাপ, যে কারণে কুলিং অয়েলটা ট্রান্সফর্মারের কোরের ভেতর দিয়ে সবসময় ফ্লো করার প্রভিশন পায়, ফলে সবসময় সে হিট ডেসিপিউশন করার প্রভিশন পায়। কিন্তু ওয়াইন্ডিংগুলো কনসেন্ট্রেটেড অবস্থায় একটার উপরে আরেকটা পাকানো থাকে, যে কারণে ওখানে হিট ডেসিপিউশন করার প্রভিশন কম থাকে এবং কপার লসের পরিমাণ অনেক বেশি হয়, বলে ওয়াইন্ডিংটা সব থেকে হিটেড হয়। এবং ওয়াইন্ডিংটা যেহেতু কোর মেটেরিয়ালের উপরে পাকানো আছে, কোর মেটেরিয়াল একটা হিট ডেসিপেট করছে, আর তার উপরে আরেকটা উত্তপ্ত জিনিস, সেই জন্য ওর হিট ডেসিপেশন প্রপার্টিটা আরও খারাপ হয়ে যায়, যে কারণে কোরের তুলনায় ওয়াইন্ডিংটা বেশি গরম থাকে। তাহলে এখানকার অপশন অনুসারে সি দাগ সঠিক উত্তর হবে। আলটিমেটলি মুখস্থ করতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
25 দাগের কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইন কোর টাইপ ট্রান্সফর্মার, কোর টাইপ কথাটা নিচে দাগ দাও। দ্য ওয়াইন্ডিং দ্যাট ইজ প্লেসড অ্যাডজাসেন্ট টু কোর ইজ ড্যাশ, অ্যাডজাসেন্ট টু কোর কথাটা নিচে দাগ দাও, ইজ ড্যাশ। তাহলে লো ভোল্টেজ ওয়াইন্ডিং না হাই ভোল্টেজ ওয়াইন্ডিং, নাকি আইদার লো ভোল্টেজ আর হাই ভোল্টেজ ওয়াইন্ডিং, নাকি প্রাইমারি ওয়াইন্ডিং। দেখো কোর টাইপ ট্রান্সফর্মার দ্য ওয়াইন্ডিং দ্যাট ইজ প্লেসড অ্যাডজাসেন্ট টু দ্য কোর, লো ভোল্টেজ ওয়াইন্ডিংটা সঠিক উত্তর হবে। সঠিক উত্তরের এ দাগের পাশে একটা লিখে রাখো হাই কারেন্ট অ্যান্ড হাই ফ্লাক্স। লো ভোল্টেজ ওয়াইন্ডিংটা অ্যাডজাসেন্ট টু দ্য কোর করা হয় হাই কারেন্ট অ্যান্ড হাই ফ্লাক্স, আর সঙ্গে সঙ্গে লো ভোল্টেজ থাকার কারণে ইনসুলেশন প্রবলেমটা কম হয়। তাহলে এ দাগের পাশে একটা জায়গায় লিখে রাখো ফর হাই কারেন্ট অ্যান্ড হাই ফ্লাক্স, আরেকটা জায়গায় লিখে রাখো লেস ইনসুলেশন প্রবলেম। কারণ আমরা জানি ভোল্টেজের উপর ইনসুলেশন প্রপার্টিটা নির্ভর করে, সেই জন্য প্রথমেই যদি কোরের কাছেই যদি সেটা রাখা হয় তাহলে সেক্ষেত্রে ইনসুলেশন হাই ইনসুলেশন দিতে হবে হাই ভোল্টেজের জন্য, জিনিসটা লিমটা মোটা হয়ে যাবে। লিমটা মোটা হয়ে গেলে তারপর যখন আমি লো ভোল্টেজ ওয়াইন্ডিং পাকাবো, লো ভোল্টেজ ওয়াইন্ডিংয়ে টার্ন সংখ্যা কম, ভোল্টেজ লো, তাহলে কারেন্ট বেশি, কারেন্টের পরিমাণের সঙ্গে কন্ডাক্টরের ক্রস সেকশন লেয়ার সমানুপাতিক। তাহলে একটা জিনিস প্রথমে পাকিয়ে আমি মোটা করে ফেললাম, তারপরে যখন আমি মোটা জিনিস দিয়ে মোটা তার আমি পাকাবো, তাহলে এক এক পাকে আমার অনেক বেশি কপার লাগবে। তাহলে সেই জিনিসটা যত মোটা হয়ে যাবে তত বেশি কপার লাগবে, তাহলে কপারের পরিমাণ বেশি হয়ে যায়, ইনসুলেশন প্রবলেম হয়। এরকম অনেকগুলো প্যারামিটার আছে, তার কারণে প্রথমেই লো ভোল্টেজ তারপরে হাই ভোল্টেজ ওয়াইন্ডিং দেওয়া হয়। তাহলে সঠিক উত্তর এখানকার অপশন অনুসারে এ দেখ, আর আলটিমেটলি মুখস্থ করে ফেলা বুদ্ধিমানের কাজ। দেখুন নিচে কিছু ইনফরমেশন দেওয়া আছে, সেগুলো একটুখানি দেখে নিও। পরের কোশ্চেনটা দেখো 26 দেখে, হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট চেঞ্জ কথাটা নিচে দাগ দাও ইন এ ট্রান্সফর্মার। ট্রান্সফর্মারের কোন জিনিসটা নর্মালি চেঞ্জ করা যায় না। দেখো আমরা জানি ট্রান্সফর্মারের পার টার্নে ভোল্টেজ সেম, টার্ন সংখ্যা বাড়লে ভোল্টেজ বাড়ে, টার্ন সংখ্যা কমালে ভোল্টেজ কমে। কিন্তু কোন জিনিসটা চেঞ্জ করা যায় না? চেঞ্জ করা যায় না ফ্রিকোয়েন্সি। কারেন্ট ভোল্টেজ সবকিছু চেঞ্জ করা যায়, এবং কারেন্ট ভোল্টেজ চেঞ্জ করার জন্যই ট্রান্সফর্মারটা তৈরি করা হয়। তাহলে সি দাগ এখানকার অপশন অনুসারে সঠিক উত্তর। 27 দাগের কোশ্চেনটা দেখো, দ্য ফুল লোড কপার লস কথাটা নিচে দাগ দাও। ট্রান্সফর্মার ইজ 1600 ওয়াটস কথাটা নিচে দাগ দাও। দ্য হাফ লোড কথাটা নিচে দাগ দাও। দ্য কপার লস উইল বি ড্যাশ। দেখো কপার লসটা নির্ভর করে স্কোয়ার টাইম। আমরা জানি পি ইজিক্যাল টু আই স্কোয়ার আর, তাহলে পি ডিরেক্ট প্রপোর্শনাল টু আই স্কোয়ার। তাহলে এখানে বলেছে হাফ লোডে কত হবে। হাফ লোড মানে লোড 2 গুণ কম, তাহলে 2 গুণ কম মানে 2 গুণে 4 গুণ কপার লস কম হবে। আগে কপার লস হচ্ছিল 1600 ওয়াট, 4 গুণ কম মানে 4 দিয়ে ভাগ করলাম, তাহলে 400 ওয়াট। তাহলে সঠিক উত্তর 400 ওয়াট। তাহলে এই দেখ সঠিক উত্তর। 28 দাগের কোশ্চেনটা দেখো, এ ট্রান্সফর্মার হ্যাভিং 1000 প্রাইমারি টার্নস কথাটা নিচে দাগ দাও। is connected to a 250 ভোল্ট এসি সাপ্লাই। 250 ভোল্ট কথাটা নিচে দাগ দাও। if the secondary voltage is 400 ভোল্ট কথাটা নিচে দাগ দাও। the number of secondary turns should be dash। আমরা জানি পার টার্নে ভোল্টেজ সেম, তাহলে সেই জন্য আমরা জানি V2 by V1 সমান E2 by E1 সমান N2 by N1 সমান I1 by I2 সমান কি। তাহলে এইখান থেকে আমার দেওয়া আছে কি কি, নাম্বার অফ টার্ন আর ভোল্টেজ। তাহলে নাম্বার অফ টার্ন আর ভোল্টেজ জিনিসটাই আমি নেব। তাহলে এই দুটো জিনিস আমি কম্পেয়ার করব। V2 by V1 সমান N2 by N1। এবার এর মান বসিয়ে দেবো। V2 কত? V2 দেওয়া আছে 400 ভোল্ট, 400 বাই 250 সমান N2 কত দেওয়া আছে? N2 হচ্ছে বের করতে হবে, N1 আছে 1000, তাই তো? এবার কাটাকাটি করে ফেলো। N2 is equal to 40 into 1000 by 25। তাহলে সঠিক উত্তর 1600 টার্নস। 29 দাগ, দ্য মেইন পারপাস কথাটা নিচে দাগ দাও। ফর ইউজিং এ কোর কথাটা নিচে দাগ দাও। ইন ট্রান্সফর্মার ইজ টু ড্যাশ। তাহলে মেইন পারপাস
অফ ইউজিং এ কোর কেন ব্যবহার করা হয়, তার মূল কারণ কি একটা ট্রান্সফর্মারের ক্ষেত্রে। ডিক্রিজেস আয়রন লস, দেখো কোর ব্যবহার করলে আমাকে কোর লস দিতে হচ্ছে, কোর যদি ব্যবহার না করতাম কোর লস হতো না। যেমন যদি আমি আয়রন কোর পরিবর্তে যদি আমি ইয়ার কোর মানে কোরটাই রাখলাম না, হাওয়া করে দিলাম, তাহলে আমার কোর লসই হতো না। তাহলে এটা আমি বলতে পারি না যে ডিক্রিজ আয়রন লস, কারণ আয়রন লস আমি আয়রন পোর্শন হাটিয়ে দিই তো আয়রন লসটা আমার আরো 0 হয়ে যেত। তাহলে সেজন্য এদের উত্তর হলো না। বিদায় কি বলছে, রিডিউস এডি কারেন্ট লস, না সেটাও তো ওই সেই একই ব্যাপার হয়ে গেল। এডি কারেন্ট লস যদি রিডিউসের কথা প্রশ্নই আসে তখন প্রশ্ন আসবে এটা লেমিনেশন কেন দেওয়া হয়, তখন আসবে এটা উত্তর। এই লেমিনেশন দেওয়া হয় এডি কারেন্ট লস কমানোর জন্য। সিদায় কি বলছে, এলিমিনেট ম্যাগনেটিক হিস্টেসিস, দেখো হিস্টেসিস লস যদি আমি এলিমিনেট করতে চাই তাহলে সেক্ষেত্রে এয়ার কোর করে দেবো, আমি আয়রন কোর ঠোর এসবগুলো কেন ব্যবহার করব, কোরই ব্যবহার করব না, তাহলে সেজন্য সিদাকে উত্তর হবে না। ডিফল্ট কি বলছে, রিডিউস রিলাক্টেন্স অফ দ্য ম্যাগনেটিক সার্কিট, দেখো আমি যদি কোর নাই রাখতাম মানে এয়ার রাখতাম তাহলে সেক্ষেত্রে আমার এয়ারের রিলাক্টেন্স অনেক হাই হতো, ফলে লিকেজ ফ্লাক্স অনেক হাই হয়ে যেত, ইউজফুল ফ্লাক্সের পরিমাণ কম হয়ে যেত। আর ইউজফুল ফ্লাক্সই হলো সেকেন্ডারিতে যে ইন্ডিউসড ইএমএফ তৈরি করতে ভূমিকা রাখে, তাহলে যে তৈরি করবে ইন্ডিউসড ইএমএফ সেই যদি কমে যায় তাহলে আলটিমেটলি তো আমার পাওয়ার ট্রান্সমিশনটাই কমে গেল। তাহলে সেই জন্য সেটা যাতে না হয় সেজন্য লো রিলাক্টেন্স পাওয়া তাহলে ম্যাগনেটিক মেটেরিয়াল দিয়ে কোর তৈরি করা হয়, তাহলে রিলাক্টেন্স কম হয়, ফলে প্রাইমারি থেকে সেকেন্ডারিতে ফ্লাক্সটা খুব সহজে যেতে পারে। এবার রিলাক্টেন্স কম হলো, প্রাইমারি থেকে সেকেন্ডারিতে ফ্লাক্স সহজে গেল। আরেকটা জিনিস খেয়াল রাখা হয়, হিস্টেসিস কোএফিসিয়েন্ট যেন কম হয়, হিস্টেসিস কোএফিসিয়েন্ট যদি কম হয় তাহলে সেক্ষেত্রে হিস্টেসিস লস অনেক কম হয়ে যায়। আর এডি কারেন্ট লস কমানোর জন্য লেমিনেশন দিতে হয়। তাহলে এই হচ্ছে গল্প। তাহলে রিলাক্টেন্স কম হবে, হিস্টেসিস কোএফিসিয়েন্ট ছোট হবে এবং লেমিনেশন সাফিসিয়েন্ট থাকবে। এরকম ধরনের কোর মেটেরিয়াল ব্যবহার করলে আমার হিস্টেসিস লস এডি কারেন্ট লস কম হবে, সঙ্গে সঙ্গে আমি লিকেজ ফ্লাক্সের পরিমাণ কম, ফলে ম্যাগনেটাইজিং কারেন্ট পরিমাণ কম হবে এবং এফিসিয়েন্সি হাই হবে। তাহলে সঠিক উত্তর এখানকার অপশন অনুসারে ডিফল্ট ডগ। 30 দাগের কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টু ট্রান্সফর্মার অপারেটিং ইন প্যারালাল, প্যারালাল কথাটা নিচে দাগ দাও, উইল শেয়ার দ্য লোড কথাটা নিচে দাগ দাও, ডিপেন্ডিং আপন দেয়ার ড্যাশ, দুটো ট্রান্সফর্মার লোড শেয়ারটা কার কার উপর নির্ভর করে, লিকেজ ইম্পিডেন্স নাকি পার ইউনিট ইম্পিডেন্স নাকি এফিসিয়েন্সি নাকি রেটিংস। দেখো এই কোশ্চেনটা বিভিন্ন বইতে এই কোশ্চেনটা থাকবে এবং বহু পরীক্ষায় এই কোশ্চেনটা এসছে, শুধু এই কয়টা পরীক্ষায় না বহু পরীক্ষায়, এবং এটা ভাইভাতেও এই কোশ্চেনটা থাকবে। জিনিসটা এরকম, জিনিসটা হলো এখানে উল্লেখ করা হয়নি যে দুটো ট্রান্সফর্মারের রেটিংটা সেম। এইটা নিয়ে অনেকের মনে কনফিউশন থাকতে পারে। জিনিসটা একটা গল্পের ছলে বোঝায় তাহলে ভালো বুঝতে পারবে। মনে করো একটা ছেলে অঙ্কে পিএইচডি করেছে কিন্তু অঙ্কে খুব ভালো না, যারা যারা পিএইচডি করেছে তাদের ভেতরেও একদম পেছনের সারির একটা স্টুডেন্ট। আরেকটা ছেলে ক্লাস 5-এ পড়ে কিন্তু সে ওই ক্লাস 5 লেভেলেও যেসব অলিম্পিক হয় সেসব জিতে এসছে, পৃথিবীর সেরা সে ক্লাস 5-এর লেভেলে। এবার দেখা গেল হায়ার সেকেন্ডারি লেভেলের একটা পরীক্ষা হচ্ছে, সেখানে ভ্যাকান্সি একটাই এবং সেখানে দাদা দিদি কোনো পার্টি কোনো রকম নাক গলায়নি এবং শেষ পর্যন্ত দেখা গেছে ওই দুইজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। তার কমন সেন্স অ্যাপ্লাই করে বলতে হবে যে এখানে কে চাকরিটা পেতে পারে। অনেকের মনে হতে পারে যে ওই 5 পাস যে অলিম্পিক পাস করে এসছে সে, কিন্তু সেটা হবে না। কারণ কি, তার 5 ক্লাস পর্যন্ত তার নলেজ অগাধ, তার তো সে তার পিএইচডি করেনি যে হায়ার সেকেন্ডারির অঙ্কগুলো সে করে দেবে। তাহলে সেই জন্য চাকরিটা ওই যে খারাপ ছেলে অথচ পিএইচডি করেছে সেই পাবে। এখানে একটা ট্রান্সফর্মার মনে করো 500 কেভি একটা ট্রান্সফর্মার, তার সঙ্গে দেখা গেল প্যারালাল অপারেশন করা হলো 25 কেভি একটা ট্রান্সফর্মার। তাহলে এখানে দেখো টু ট্রান্সফর্মার অপারেটিং ইন প্যারালাল উইল শেয়ার দ্য লোড ডিপেন্ডিং আপন ড্যাশ। এখানে কি পার ইউনিট ইম্পিডেন্সের উপর নির্ভর করলো? দেখো পার ইউনিট ইম্পিডেন্সটা হলে কি হয়, দুটো ট্রান্সফর্মারের ক্ষেত্রে পার ইউনিট ইম্পিডেন্স যার বেশি তার লোড শেয়ারিংটা কেভি রেটিং অনুসারে কম। ইম্পিডেন্স মানে কি, বাধা বেশি হলে কারেন্ট কম যাবে। আর যার পার ইউনিট ইম্পিডেন্স কম তার লোড শেয়ারিংটা কেভি রেটিং অনুসারে বেশি হবে। মনে করলাম এর পার ইউনিট ইম্পিডেন্সটা বেশি, ফলে লোড শেয়ারিংটা কম। তাহলে সে কত হলো, 500 জায়গায় মনে করো 490 শেয়ার করলো। আর এর পার ইউনিট ইম্পিডেন্স কম, যে কারণে লোড শেয়ারিংটা বেশি, তো 25-এর জায়গায় মনে করো 30 শেয়ার করলো। এটা কিন্তু কেভিএ না, এই অনুপাতে শেয়ার করলো। তা আমি কি কখনোই বলতে পারি
এর তুলনায় কম, তাহলে এর উত্তরটা বিতর্কিত হয়ে গেল না? গল্প হলো এর উত্তরটা দুটো ক্ষেত্রেই 500 কেভিএ 500 কেভিএ ধরা হয়েছে। উদাহরণ হিসেবে যদি দেখো তাহলে সেম ধরা হয়েছে, সেই ক্ষেত্রে যার লোডশেডিংটা তার লোডশেডিংটা বেশি হবে, যার পার ইউনিট ইম্পিডেন্স কম, না তার লোডশেডিংটা কম হবে যার পার ইউনিট ইম্পিডেন্সটা বেশি। তাহলে সেইভাবে এই কোশ্চেনটার উত্তর হবে পার ইউনিট ইম্পিডেন্স। কিন্তু প্রকৃতপক্ষে এখানে নর্মালি ট্রান্সফরমারের কেভিএ রেটিংটা সেমেই ধরে নিয়ে এই কোশ্চেনটা করেছে, সেই জন্য এর উত্তরটা ওই কোশ্চেনে কিন্তু এটা নেই যে দুটো ট্রান্সফরমারের রেটিংটা সেম, একটু শুধু মনে রাখবে। আর একটা জিনিস সেটা হলো এই পার ইউনিট ইম্পিডেন্স যদি উত্তর দাও বা পিইউ ইম্পিডেন্স, কোনো জায়গায় পিইউ ইম্পিডেন্সও থাকতে পারে, পিইউ ইম্পিডেন্স মানেও পার ইউনিট ইম্পিডেন্স, তাহলেই মার্কস পাবে, নাহলে কিন্তু পাবে না। আজকে এই পর্যন্তই, গুড নাইট।